সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। হাসিনা সরকার পতনের পরই ভারত সরকারের আরেকটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেভেন সিস্টার্স। আর কেনই বা এর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও লুৎফুজ্জামান বাবরের নাম আলোচনা আসছে। আজকের এই পর্বে আমরা খুঁটিনাটি সব আলোচনা করব, তাই আমাদের সাথেই থাকুন। আর আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে দিন। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা অধিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। কিছুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বর্তমান সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ করা না গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। আর তাই নতুন করে আবারও আলোচনা আসে এই সেভেন সিস্টার্স। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু কেন? অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারের বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হওয়ার প্রায় সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে বিদ্রোহ, স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করে। আর 2004 সালে সেই আগুনে ঘি ঢালেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। যদিও শেষ পর্যন্ত সেটা করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে এবং সেখান থেকে পরবর্তীতে ভারতের উদ্দেশ্যে সেগুলো পাচার করার কথা ছিল। কিন্তু সেখান থেকে পরবর্তীতে সেগুলোকে আটক করা হয়। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার ও নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করলেও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এই সরকারের পতন ঘটাতে বলেছে, তাতে এই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। কেননা তখন বাংলাদেশেও আওয়ামী লীগ কর্তৃক আন্দোলন চলছিল তৎকালীন বিএনপি সরকারকে উৎখাত করার জন্য। যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান। কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই শিউরে উঠতে হয়। তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এই ধরনের সাহস দেখায়নি। সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল তার, এমনটাই মনে করেন অনেকেই। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গিয়েছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত 463টি বাক্সে ছিল অত্যাধুনিক সকল অস্ত্র। এসবের আনুমানিক মূল্য ছিল প্রায় 27,000 কোটি টাকা এবং এই অস্ত্রগুলো ধারণা করা হয় চীন থেকে আনা হয়েছে। সে সময় লুৎফুজ্জামান বাবর ছিলেন ষষ্ঠ প্রতিমন্ত্রী এবং যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকতো, তাহলে আজকের ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 15 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না। আর তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুস আজও অনেকে ভুলতে পারেনি। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু।